পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে, সংসদে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। 4 বছরের মধ্যে 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছে না, কাজে মূল্যস্ফীতি হবে না। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয়। জনগণের অর্থ ফিরিয়ে নিয়ে এসে জনগণের জন্য এবং দেশের জন্য সেটি ব্যয় করা এই সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল। জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না। আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 64 জেলাতেই ছড়িয়েছে হাম। রোববার থেকে বেশি সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশু। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। পাম্পে পাম্পে গাড়ির সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। 4 জেলায় অভিযানে 16,000 লিটার ডিজেল জব্দ। আটকে থাকা 6 বাংলাদেশি জাহাজকে হরমুজ পার হওয়ার অনুমতি। সকালে উচ্ছেদ, বিকেলে আবারও দখল। রাজধানীর ফার্ম গেইটে ফুটপাত উদ্ধারে অভিযানের তোয়াক্কা নেই ব্যবসায়ীদের। দোকান গুড়িয়ে দেয়া সহ জরিমানা হুঁশিয়ারি ডিএমপির। যুদ্ধ নিয়ে এক এক সময় এক এক কথা ট্রাম্পের। অস্ত্রবিরতির অনুরোধ করেছে তেহরান, দাবি মার্কিন প্রেসিডেন্টের। অস্বীকার ইরানের। পাচার হওয়ার অর্থ ফেরাতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উদ্ধারের পর সেগুলো জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। সংসদ অধিবেশনে প্রথমবার প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানিয়েছেন, 3 মাসে আরও 30,000 পরিবারকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি বাড়বে না, বরং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও এ সময় উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম। বুধবার বিকেল 3:30টায় শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের 6ষ্ঠ দিনের বৈঠক। এদিন প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতেই হয় আধা ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্ব। মাননীয় প্রধানমন্ত্রী। বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সকল কর্মসূচি শুরু করেছে সরকার। পহেলা বৈশাখে শুরু হবে কৃষক কার্ড। পাইলট প্রকল্পের আওতায় 10 জেলার 22,000 কৃষক পাবেন কার্ড। এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ যে সকল পরিকল্পনা আপনাদের এই মহান জাতীয় সংসদে আপনার মাধ্যমে আমি উপস্থাপন করেছি, সেই সকল পরিকল্পনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আছে। 25-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরও 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে। আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ফ্যামিলি বা কৃষক কার্ডে মূল্যস্ফীতি হবে না, বরং অর্থনীতিকে শক্তিশালী করবে। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতি তারা খরচ করবেন। তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। পাচারকৃত অর্থ উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করছে সরকার। টাকা ফেরত আনতে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হয়েছে চুক্তি। আরও 7 দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন। পাচারকৃত এই অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হয় অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে মাননীয় স্পিকার এরই ভিতরে তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইন সহায়তা জোরদার করা হচ্ছে। 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে।
অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মানসিক প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। জনগণের অর্থ ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর জানিয়ে পাচারকারীদের শাস্তি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। উদ্যোগ গ্রহণের মাধ্যমে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসান ওয়ালি। যাচ্ছি তার কাছে। ওয়ালি, আমরা দেখলাম যে সংসদ অধিবেশনে প্রথমবার কিন্তু প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী, এর আগেও তিনি বিএনপির যে আসলে নির্বাচনী ইশতেহার এবং সেটি কিভাবে আসলে তাদের অঙ্গীকার পালন করবেন সেগুলো নিয়ে কথা বলেছেন। আজ আসলে সংসদে ওই অঙ্গীকারের যদি একটু সামনের দিকে বাড়াই তাহলে কি বললেন? আজকে ষষ্ঠ দিনের মতো প্রথম অধিবেশনের কার্যদিবস ছিল। ঈদের আগে 2 দিন ছিল, ঈদের পরে 4 দিন, এবং প্রথম অধিবেশন এটি কিন্তু পুরো এপ্রিল মার্চ জুড়ে চলবে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রথম অধিবেশন, যেহেতু এর মাঝখানে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যার ফলে বেশ কিছু বিষয়, আইনগত বিষয়, সেই বিষয়গুলোর অনুমোদন দেওয়ার বিষয় রয়েছে, তাদের অধ্যাদেশ সেগুলো অনুমোদন দেওয়ার বিষয় রয়েছে, জুলাই সনদ রয়েছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা চলছে। প্রথম দিন প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন সংসদ নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে, এবং আজকে তিনি প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখলেন। মূলত সপ্তাহে একদিন প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন, সেটি আজকে রাখলেন, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু তিনি কথা বলেছেন। সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্যরা তাকে প্রশ্ন করেছে। তার মধ্যে 2টি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি গত কয়েক বছরে সবচেয়ে বেশি চর্চিত বিষয়, যে বাংলাদেশ থেকে অনেক বেশি টাকা বিদেশে পাচার হচ্ছে, সেই বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে তিনি প্রশ্ন দিয়েছেন। সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন $234 বিলিয়ন পাচার হচ্ছে আওয়ামী আমলে, অর্থাৎ যে সময়টা, এটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের একটি শ্বেতপত্র, সেটি রেফারেন্স টেনে বলেছেন প্রধানমন্ত্রী, যেটি প্রতি বছর গড়ে $16 বিলিয়ন পাচার হচ্ছে। সেই পাচার হওয়া অর্থ ফেরাতে 10টি দেশে তিনি উল্লেখ করেছেন দেশগুলোর নাম। সেই দেশগুলোর সঙ্গে কথা হচ্ছে, এর মধ্যে মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাত, 3টি দেশের সঙ্গে চুক্তিতে একটি সম্মতি প্রদান করা হয়েছে, সেটি তিনি জানিয়েছেন। একই সঙ্গে পাচারকারীদের শাস্তি নিশ্চিতে যে আইনগত ব্যবস্থাগুলো রয়েছে, আইন মেনে, সেটি প্রধানমন্ত্রী বলেছেন, এবং দেশের টাকা ফেরত এনে দেশের কল্যাণে ব্যয় করার কথা তিনি বলেছেন। একই সঙ্গে আর যে বিষয়টা আপনি যেরকম বলছিলেন, শুরুর দিনে নির্বাচনী যে প্রতিশ্রুতি ছিল বিএনপি সরকারের, ফ্যামিলি কার্ড এবং অন্যান্য কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় নেতাদের ভাতা প্রদান, সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন। সেই বিষয়ে প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে আগামী যে 3 মাস রয়েছে, অর্থাৎ যে এই অর্থ বছরের 3 মাস রয়েছে, 3 মাসের মধ্যে 30,000 পরিবার, আরও 30,000 পরিবার ফ্যামিলি কার্ডের সঙ্গে যুক্ত হবেন, এবং এই যে পহেলা বৈশাখ আসছে এপ্রিল মাসে, 14 এপ্রিল, সেই পহেলা বৈশাখে 10 জেলার 22,000 কৃষক কৃষি কার্ড পাবেন, তেমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপি সদস্য সচিব, তিনি রংপুরের সংসদ সদস্য, তিনি প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে এই যে কৃষক কার্ড বা যে ভাতাগুলোর মধ্য দিয়ে মূল্যস্ফীতি হওয়ার সুযোগ নেই, এর মধ্য দিয়ে যে শক্তিশালী হবে অর্থনীতি, এবং সেটি আসলে প্রতিশ্রুতি পূরণী সরকার বদ্ধপরিকর রয়েছে, তেমনটি তিনি জানিয়েছেন যে যাদেরকে আসলে টাকাগুলো দেওয়া হচ্ছে, অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, তারা তো টাকা আসলে বাইরে পাচার করবে না, বিদেশে পাচার করবে না, দেশের মাটিতে তারা খরচ করবে। তিনি বলছেন যে দেশের অর্থনীতি আরও বেশি শক্তিশালী হবে। এই বিষয়টি আসলে এই সব কিছু মিলে প্রধানমন্ত্রী প্রায় 30 মিনিটের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রেখেছেন, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, তার সরকারের দেওয়া প্রতিশ্রুতি সেটি পূরণে তারা কাজ শুরু করেছেন, তেমনটি জানিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যে, এটি বাজেট নিয়ে একজন প্রশ্ন করেছিলেন একজন সংসদ সদস্য, যেখানে প্রধানমন্ত্রী বলেছেন এটি বাজেট, আগামী যে অর্থ বছরগুলো আসবে সেই বাজেটগুলোতে কিন্তু এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং দিন দিন এই খাতগুলোতে বাজেট সেটি বাড়বে। এর পাশাপাশি তো আবার হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই সনদ ইস্যু বা সংস্কার ইস্যু, সংবিধান সংস্কার ইস্যুতে তারা তো তাদের পদক্ষেপও নিয়েছে। গণভোটের রায়কে অবমূল্যায়ন করা হয়েছে এমন অভিযোগ করে আজকে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে জনগণকে সঙ্গে নিয়ে তারা তাদের যে দাবি গণভোটের রায় সেটি বাস্তবায়ন করবে। সেই প্রতিবেদনটি দেখব। বাইরে গিয়ে একটু আমার সম্পর্কে বলে ফেলেছেন। বুধবার বিকেলে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের আলোচনা। প্রশ্নোত্তর পর্বের পর 71 বিধির আওতায় অধিবেশনে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণে স্পিকারের শরণাপন্ন হন বিরোধী দলীয় নেতা। যেহেতু আমরা এখানে এসেছি, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চান বিরোধী দলীয় নেতা। স্পিকারের জবাব, আইন প্রণয়নের মাধ্যমে সমাধানযোগ্য বিষয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না, তারপরও বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়েছে। যেই সমস্যার সমাধান আইন প্রণয়নের মাধ্যমেই কেবল করা যায়, সেটি নিয়ে মুলতবি প্রস্তাব হতে পারে না। তারপরেও উদারভাবে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেবার জন্যে
এটি গ্রহণ করা হয়েছে। সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি এমন অভিযোগ এনে অধিবেশন থেকে ওয়াকআউটের ঘোষণা দেন জামায়াত আমির। আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না, এতে দেশবাসীর তাদের রায়ের প্রতিফলন হলো না, মূল্যায়ন হলো না। আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। পরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন জামায়াত আমির। বলেন, গণভোট বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবেন তারা। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নের পথে হাঁটবে বিরোধী দল। যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেইভাবে সম্মানিত এবং গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার আমাদেরকে জনগণের কাছে ফিরে যেতে হবে। যেই জনগণ আমাদেরকে এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাআল্লাহ। এবং জনগণকে সাথে নিয়ে আমরা এই গণভোটের যে দাবি, এই দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। এর আগে প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছিল বিরোধী দল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, এই নিয়ে কিন্তু আজকে ষষ্ঠ দিনের মতো কার্যদিবস প্রথম অধিবেশনে দুদিন বিরোধী দল। সেক্ষেত্রে আজকে আসলে বিরোধী দল কোন প্রেক্ষাপটে ওয়াকআউটটা করলো বা কি তারা পরে দাবি তুললো? আপনি জানেন যে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং তার অধীনে যে সংস্কার পরিষদের যে সভা ডাকার জন্য তিনি একটি মুলতবি সভা আহ্বান করেছিলেন, প্রস্তাব করেছিলেন, সেটি কিন্তু আসলে গতকালকে আলোচনা হয়েছে, দীর্ঘ সময় 2 ঘন্টা আলোচনা হয়েছে এবং সেখানে কিন্তু পক্ষে বিপক্ষে নানান ধরনের মত এসেছে। সরকারের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে আইনের ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয়েছে, সেটি বৈধ নয়। নানান তিনি আইনের ব্যাখ্যা দিয়েছেন এবং এর বিপরীতে কিন্তু বিরোধী দল তাদের যুক্তি উপস্থাপন করেছে। সেই বিষয় নিয়ে আজকে মূলত প্রশ্নোত্তর পর্ব শেষে 71 বিধির আওতায় বিরোধী দলের নেতা তিনি কথা বলতে চান এবং স্পিকার ফ্লোর দেওয়ার পরে তিনি মূলত সেই বিষয়ে উত্থাপন করেন যে তিনি যে আবেদন করেছিলেন সেটির সুরাহা আসলে কি হলো। সে বিষয়ে স্পিকার তখন জানান যে আসলে যে বিষয়ে আইন পরিবর্তনের মাধ্যমে যেটি সুরাহা সম্ভব সেটি নিয়ে আসলে মুলতবি প্রস্তাব সেটি করার সুযোগ নেই। এরপরেও আসলে তিনি বিরোধী দলকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য সেটি তারা গ্রহণ করেছিলেন। এর পরবর্তীতে আসলে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বিরোধী দলের নেতা তিনি জানান যে সংসদে গণভোটের রায় প্রতিফলিত হয়নি, অবমূল্যায়ন করা হচ্ছে 70% মানুষের মতামতকে, যার ফলে তারা আসলে এই সংসদে থাকতে চান না। এই প্রতিবাদ স্বরূপ তিনি ওয়াকআউট করেন এবং ওয়াকআউটে তিনি আসলে সংবাদ সম্মেলন করেছেন। আমি যেমনটি বলছিলাম যে অবমূল্যায়নের অভিযোগ এনেছেন, মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছে যেটি স্পিকার বলেছেন। একই সঙ্গে পরে সংবাদ সম্মেলন করেছে মিডিয়া সেন্টার বিরোধী দলের নেতা, সেখানে তিনি বলেছেন সংসদের পাশাপাশি রাজপথেও সরব থাকবে বিরোধী দল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে মুলতবি তারা যেই করেছিলেন, প্রস্তাব করেছিলেন, সেটি সমাধান যেহেতু তিনি বলছেন যে এখানে আসেনি, তিনি এর বাইরে বিরোধী সাধারণ মানুষকে, জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর সমাধান করবেন, বাস্তবায়ন নিয়ে আসবেন, তেমন কথা তিনি বলেছেন। একই সঙ্গে আজকে নতুন করে জয়নুল আবেদিন ফারুক, বিএনপি সংসদ সদস্য নোয়াখালী 2, তিনি একটি প্রস্তাব উত্থাপন করেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় হবে সেটি নিয়ে একটি মুলতবি প্রস্তাব করেছেন এবং তার উপর আলোচনার জন্য 5 এপ্রিল রোববার সময় নির্ধারণ করেছেন স্পিকার। এবং একই সঙ্গে কিন্তু স্পিকার বলেছেন যে এটি ইতিহাসে প্রথমবারের মতো সরকার দলীয় কোনো সংসদ সদস্যের যে মুলতবি প্রস্তাব সেটি গৃহীত হলো এবং এর আগে বিরোধী দলীয় নেতার যে মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয়েছে তখনও কিন্তু তিনি জানিয়েছিলেন ইতিহাসে এটি 3য়বারের মতো বিরোধী দল ছিল, সেই হিসেবে এটি 4থবারের মতো 5 এপ্রিল নতুন করে আলোচনা হবে। অর্থাৎ জামায়াত আমিরের যেই প্রস্তাব ছিল সেটি ছিল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের অধীনে সংবিধান সংস্কার পরিষদের আহ্বান, সংস্কার পরিষদের যে সভা সেটি আহ্বান করার জন্য তিনি আবেদন করেছিলেন। জয়নুল আবেদিন ফারুক আবেদন করলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কিভাবে হবে, কি পদ্ধতিতে হবে সেটি নিয়ে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সংসদে কিন্তু আসলে বেশ কিছু বিষয়, জুলাই জাতীয় সনদ এবং তার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেমন আলোচনা চলছে, একই সঙ্গে যে 133টি অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, সেটি আসলে কোন প্রক্রিয়ায় কতগুলো আসলে এই সরকার অনুমোদন দেবে, এই সংসদ অনুমোদন দেবে, সেসব নিয়েও কিন্তু আলোচনা চলছে। পুরো এপ্রিল মার্চ জুড়েই কিন্তু আসলে এই আলোচনাগুলো চলবে, কারণ প্রথম অধিবেশনে এইগুলো অনুমোদন করার এক ধরনের বাধ্যবাধকতা রয়েছে। বলে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। সংসদে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ, বিএনপির নির্বাচনী ইশতেহার বা অঙ্গীকারের বিস্তারিত সামনে যে পরিকল্পনা সেটি নিয়ে এবং একই সাথে বিরোধী দলের কোন প্রেক্ষাপটে ওয়াকআউট, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।
এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনার জন্য মুলতবি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আগামী 5 এপ্রিল এ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জুলাই সনদ ইস্যুতে রাজপথে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলেও এ সময় মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। দাবি নয়, মুলতবি প্রস্তাবের উপরে আলোচনা চেয়েছিলেন। মুলতবি প্রস্তাবটা উত্থাপিত হওয়ার পরে মাননীয় স্পিকার সেটা গ্রহণ করে আলোচনার জন্য 3 দিনের মধ্যে আলোচনার বিধান আছে, আলোচনা হয়েছে। রাজপথে যে কোনো রাজনৈতিক দল যে কোনো দাবি নিয়ে রাজপথে যেতে পারে, সে ডেমোক্রেটিক রাইট, কালচার, যাবে। এবার হাম সংক্রমণের খবর। 64 জেলাতেই ছড়িয়েছে হাম। হাসপাতালে বাড়ছে ভিড়। আক্রান্তের 80% বয়স, আবার 9 মাসের কম। এই অবস্থায় টিকা নিতে বয়সসীমা 3 মাস কমিয়ে 6 মাস করেছে সরকার। বেশি সংক্রমিত এলাকায় রোববার থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হামে মৃত্যু কমাতে হাসপাতালে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। জ্বর, ডায়রিয়া নিয়ে সাতক্ষীরা থেকে রাজধানীর শিশু হাসপাতালে এসেছিল ছোট্ট ওমর ফারুক। চিকিৎসায় সুস্থ হলেও নতুন করে ধরা পড়ে হাম। বয়সের বাধ্যবাধকতায় পায়নি টিকাও। শ্যামলীর শিশু হাসপাতালে হাম ওয়ার্ডে ভর্তি অধিকাংশ রোগীর বয়সই 9 মাসের নিচে। অনেকে বয়সসীমা পার করলেও নানা অজুহাতে মেলেনি টিকা। আক্রান্ত হচ্ছে টিকা নেয়া শিশুরাও। এতে শঙ্কিত অভিভাবকরা। জ্বর এগুলো সব ভালো হওয়ার পরে রেস্টে উঠছে, পরে হাম হয়েছে। গায়ে জ্বর হামগুলো দেখা দিছে, এই কারণে 9 মাসের টিকাটা দিতে পারি না। চলতি বছর শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 138 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 36 জন। হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া কমাতে এখনও যেসব শিশু আক্রান্ত হয়নি তাদের বিষয়েও বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বলছেন, করোনাকালে যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে জোর দিতে হবে সেসবেও। এই অবস্থায় রোববার থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে বেশি সংক্রমিত এলাকায় চলবে এ কার্যক্রম। টিকা পাবে 6 মাস থেকে 10 বছরের শিশুরা। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। হাম মোকাবেলায় দেশে পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রস্তুত করা হয়েছে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও। এছাড়া সারা দেশে টিকা কার্যক্রম সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটিও বাতিল করা হয়েছে। ফিল্ড লেভেলে যারা এই কাজটা করে তাদের ছুটি বাতিল করা হয়েছে, যাতে করে নন স্টপ আমরা ভ্যাকসিন চালু করে দিতে পারি। আমাদের ডাক্তার শর্টেজ ছিল, আমাদের নার্স শর্টেজ ছিল, অ্যানেস্থেসিয়াসিস্ট শর্টেজ ছিল, সমস্ত কিছু আমরা অ্যাটাচ করেছি অন ইমার্জেন্সি বেসিস। দেশের প্রতিটি জেলায় হাম ছড়িয়েছে বলেও জানান মন্ত্রী। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। আবাসিক ভবন ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরির রমরমা ব্যবসা। কেরানীগঞ্জে র্যাবের অভিযানে কারখানা সিলগালা। গ্রেফতার 5 ট্রাক সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ। জ্বালানি সংকট কাটছেই না। তেলের জন্য আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ সারি। সরবরাহ স্বাভাবিক রয়েছে। সরকারের এমন আশ্বাসের পরও রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে চাহিদা মতো তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। আর সংকট মোকাবেলায় কঠোর নজরদারিতে জ্বালানি তেল বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা। কয়েক সপ্তাহ ধরেই এমন ভোগান্তির মধ্য দিয়েই জ্বালানি কিনতে হচ্ছে রাজধানীর মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের। সরবরাহ সংকটে রাজধানীতে বন্ধ কিছু ফিলিং স্টেশন। গ্রাহকরা জানান, যেসব পাম্প খোলা আছে সেখানেও মিলছে না চাহিদা মতো। এত সময় দেওয়া, আমরা রাইড শেয়ার করি, আমাদের 3-4 ঘন্টা দাঁড়াই থাকে, তেল নিতে হয়। আমি তো একা না, সবাই তেল সহ্য করতেছে, আমাকেও সহ্য করতে হবে, কিচ্ছু করার নাই। যাদের 9 লিটার তেলও আছে তারা আবার ওই 2 লিটার তেল ফুল করার জন্য আসতেছে, পাম্পের প্রতিটা লাইনে দাঁড়াচ্ছে। কিছু পাম্পে আবার ভিন্ন চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর তেল পাওয়া যাচ্ছে বলে জানান অনেকেই। গতকালকে রাত 1টার থেকে
এখন 11:30 বাজে, এখন পর্যন্ত তেল নিতে পারি নাই। মন্ত্রী বলতেছে যে যথেষ্ট পরিমাণ তেল আছে, কিন্তু আমরা তেলের পাম্পে এসে এত সময় লাগতেছে। চাহিদার অনুযায়ী তেল আমরা পাচ্ছি না এবং দিতে পারতেছি না। এদিকে রাজধানীর বাইরেও ফিলিং স্টেশনে দুর্ভোগের চিত্র। জেলায় জেলায় ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি। রাঙামাটিতে গাড়ির বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক কাগজপত্র যাচাই করে জ্বালানি তেল কিনতে পারছেন চালকরা। সপ্তাহে 3 দিন দিচ্ছে, আবার অনেক পেট্রোল পাম্পে দিচ্ছে না। চাকরি করে অফিস টাইমে যাইতে পারতেছি না, আর সব পাম্পে দিলে তো একটু প্রেসারটা কমতো। এটা যদি আরো 1 ঘন্টা যদি আগায় নিয়ে আসে, হ্যাঁ, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা তাদের কাগজপত্র দেখছি, তারপরে হেলমেট আছে কিনা এটা দেখছি, তারপরে কর্তৃপক্ষ একটা এখানে টোকেন দিছে। এই টোকেন দেওয়ার পরে তারা 200 টাকার একটা স্লিপ নিয়ে ওখানে যেতে নিচ্ছে। চুয়াডাঙ্গায় নতুন নিয়মে বিক্রি হচ্ছে ডিজেল অকটেন। সরকার নির্ধারিত ফুয়েল কার্ড ছাড়া কোনো গ্রাহক জ্বালানি তেল কিনতে পারছেন না। তবে কৃষকদের জন্য রয়েছে শিথিলতা। ফুয়েল কার্ডে তো খুব খারাপ অবস্থা, আমরা সিরিয়াল দিয়ে ফুয়েল কার্ড এখন পর্যন্ত সংগ্রহ করতে পারি না। অনেকক্ষণ দাঁড়িয়ে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আপনার ফুয়েল কার্ডটা পেয়েছি। ফুয়েল কার্ডের তেল এখন দিচ্ছে না, এখন তাদের ইচ্ছা মতো দিচ্ছে। পাম্পগুলোতে সঠিকভাবে জ্বালানি তেল বিক্রি হচ্ছে কিনা তা নিশ্চিতে নজরদারি কঠোর করেছে প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। দেশের জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে জেলায় জেলায় অভিযানে তৎপর স্থানীয় প্রশাসন। 5 জেলায় অভিযানে প্রায় 21,000 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জে অবৈধভাবে মজুদ 2100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এদিকে শরীয়তপুরে জব্দ করা হয়েছে মিথ্যা ভাউচারে আনা 7,000 লিটার ডিজেল। নারায়ণগঞ্জেও 4,880 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে সুনামগঞ্জে 2,080 লিটার এবং ব্রাহ্মণবাড়িয়ায় 5,000 লিটার ডিজেল করা হয়েছে জব্দ। জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন। বিভিন্ন জেলায় অব্যাহতভাবে চলছে মজুদ বিরোধী অভিযান। বুধবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চরিয়া এলাকার মহাসড়কের পাশে তেলের দোকানের অবৈধভাবে পাম্প বসিয়ে তেল মজুত করা হয়েছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় 1,000 লিটার ডিজেল জব্দ করা হয়। একই সময় রায়গঞ্জে 2টি পানির ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে রাখা 1100 লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। 2টা অভিযানে প্রায় আমরা 2100 লিটার তেল জব্দ করতে সক্ষম হয়েছি। এই তেলটা সে বেশি লাভ পাওয়ার উদ্দেশ্যে সে অবৈধভাবে মজুত করে রেখেছে। শরীয়তপুরে মিথ্যা ভাউচারে আনা 7,000 লিটার ডিজেল জব্দ করা হয়। মঙ্গলবার রাতে নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে জুয়েল সর্দার নামে একজনকে 10,000 টাকা জরিমানা ও ডিজেল জব্দ করা হয়। 7,000 লিটার মোট প্রায় 7.5 লাখ টাকার মতো একটা ভাউচার তিনি দেখালেন। পদ্মা ডিপোর থেকে তিনি এনেছেন বরিশালে, সেই জায়গা থেকে, এবং আমার স্লিপে লেখা আছে এটা যাওয়ার কথা ঝালকাঠিতে। তিনি স্বীকার করলেন যে এটা আসলে অনুমোদনের বাইরে তিনি নিজের থেকে ব্যক্তিগত উদ্যোগে নিয়েছেন। এদিকে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম ডিপো সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা 4,880 লিটার ডিজেল জব্দ করা হয়। এই ঘটনায় নাসির নামে একজনকে আটক করে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনা বাজারের একটি বন্ধ দোকানঘর থেকে 2,080 লিটার ডিজেল উদ্ধার করেছে বিজিবি। এছাড়া চাঁদপুরে বাড়তি দামের জ্বালানি তেল বিক্রির দায়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ 50,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আটকে থাকা 6টি বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। গুলশানে ইরানের দূতাবাসের সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী কেন্দ্রিক জটিলতায় জ্বালানি তেলের সংকট বিশ্বের প্রতিটি দেশকেই শঙ্কায় ফেলেছে। বুধবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সংঘাত শুধু ইরানের নয়, পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধে। প্রতিরক্ষামূলক যুদ্ধে ইরান নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছে দাবি করে রাষ্ট্রদূত বলেন, ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়ে পারস্য উপসাগর ছেড়ে পিছু হটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে জলিল রহিমি জাহানাবাদী বলেন, নিজেদের শতবার বিজয় ঘোষণা দিল বাস্তবতা ভিন্ন। আমেরিকার প্রেসিডেন্ট এই পর্যন্ত 112-এরও বেশি বিজয়ী হিসাবে নিজেকে ঘোষণা করছে। আমেরিকার সাথে আমাদের কোনো ধরনের আলোচনা হয় নাই। আমরা আমেরিকার এই 15 দফা
প্রস্তাবের ব্যাপারে কোনো ধরনের উত্তর আমরা দিইনি। তাদের বিপদের সময় তারা যুদ্ধ বন্ধের কথা বলবে আর আমাদের মেনে নিতে হবে, এটা হতে পারে না। রাষ্ট্রদূত জানান, হরমুজ প্রণালীতে বাংলাদেশের 6টি জাহাজের চলাচলের ছাড়পত্র দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। এই 6টা জাহাজের কথা আমাদেরকে জানানো হয়েছে, আমরা তেহরান এটা জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল সেটার অনুমোদন দিয়েছে। অবৈধভাবে জাতিসংঘের সনদের লঙ্ঘন করে আরেকটা দেশের উপরে আগ্রাসন চালিয়েছে। অন্য দেশগুলো জাতিসংঘ সনদ অনুযায়ী এই আগ্রাসনের নিন্দা করুন। অত্যন্ত দুঃখের বিষয় যে জাতিসংঘ পরাশক্তিগুলোর, শক্তিশালী দেশগুলোর হাতিয়ারে পরিণত হয়েছে। এদিকে যুগ্ম জ্বালানি সচিব জানান, কাজাখস্তান থেকে 1 লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। প্রতি ব্যারেলে ডিজেল $76 সরবরাহ করতে পারবে দেশটি। আমরা $76 প্রস্তাব পেয়েছি, সত্য কথা। এখন আমরা যদি সস্তায় পাই আমাদের তো কোনো অসুবিধা নেই, তো ফলে যদি কেউ সাপ্লাই দিতে পারে আমরা সেটা অ্যাকসেপ্ট করব। মধ্যপ্রাচ্য সংকটে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের উৎস খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানায় জ্বালানি বিভাগ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন অফিসের সিসি ক্যামেরার ফুটেজ গায়েবের ঘটনা ঘটেছে। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর ও বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহা। তিনি জানিয়েছেন, গত বছরের 13 অক্টোবরের ওই ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি। এদিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক, হোয়াটসঅ্যাপ আইডি উদ্ধার ও হ্যাকারদের শনাক্ত করা গেল, গ্রেফতার হয়নি কেউ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের একটি সিসি ক্যামেরার ফুটেজ গায়েব নিয়ে রহস্য তৈরি হয়েছে। গত বছরের 23 ফেব্রুয়ারি ওই ফুটেজে কি ছিল তা নিয়ে দেখা দিয়েছে নানা জল্পনা কল্পনা। ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, ওই দিনের ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি। হার্ড ড্রাইভগুলো থাকার কথা ছিল, পুরনো নতুন কিছু হার্ড ড্রাইভ সংযোজিত বিযোজিত হয়েছে, এটা তদন্তাধীন বিষয়। তো এটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে অবহিত করেছি। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বাকি ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে। গত 23 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছিলেন, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার আসামি আফজালুলের পরিবারের এক সদস্য টাকার ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী MH তামিমের রুমে গিয়েছিল। সেদিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা সেদিনের সিসিটিভি ফুটেজটি হার্ড ড্রাইভ থেকে খুঁজে পাননি। এদিকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলে জানায় তানভীর জোহা। তবে হ্যাকারদের শনাক্ত করা গেলেও গ্রেফতার করা যায়নি। কোন IP অ্যাড্রেস থেকে আনঅথরাইজড অ্যাক্সেস হয়েছে তার তালিকা প্রদানের জন্য তারা ন্যাচারালি এটার জন্য 15 দিন সময় নেই। তো সেই তালিকাটা পেলে পরে পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব হ্যাকারের গ্রেফতারের ব্যাপারে। এদিন জুলাই আগস্টে হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 12 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। জয় ও পলকের আইনজীবী দাবি করেন, জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেয়নি তারা। ইন্টারনেট বন্ধের মৌখিক নির্দেশনার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এইরূপ একটিও অপরাধ পৃথিবীব্যাপী কোনো বিচার বা সাজা হয়েছে বলে এমন নজির নাই। এছাড়া জুলাই আগস্ট হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 7 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আর সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের মেডিকেল রিপোর্ট 9 এপ্রিল দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিশেষ আদালত। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে। রেললাইন পার হয়ে চকলেট কিনতে যাচ্ছিল 4 বছর বয়সী যমজ ভাই। ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে গেল প্রাণ। 3 জেলায় সড়কে ঝরল আরও 8 প্রাণ। উচ্ছেদ অভিযানের নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও হকারদের মধ্যে চলছে ইঁদুর বিড়াল খেলা। সকালে পুলিশ বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করলেও বিকেলেই আবার তা হয়ে যায় দখল। তবে সতর্কবার্তার পরও দোকান বসালে গুড়িয়ে দেয়া সহ জরিমানার হুঁশিয়ারি ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের। ফার্মগেটের ইন্দিরা রোডের এ চিত্র দেখলে বোঝার উপায় নেই সকালে এখানেই উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
অভিযান শেষ না হতেই দখল হয়েছে পুরোটা। পথচারী ও যান চলাচলে ভোগান্তিও রয়ে গেছে আগের মতোই। অ্যাকচুয়ালি আমাদের পেটের দায় আমরা আসি, আমরা বেহায়ার শেষ সীমানায় চলে গেছি। আমাদেরকে একদিকে পিটা আরেক দিক দিয়ে আমরা এখানে বসে থাকি। এর আগে সকালে অভিযান করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। ওই সময় অভিযানের খবরে সটকে পড়েন এসব দোকানিরা। কেউ কেউ নিজ উদ্যোগেই সরিয়ে নেন দোকানপাট। তাদের সতর্ক করেন ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমাদের এখানে এখন থেকে কেউ না কেউ আপনার দায়িত্বে থাকবে যে আসলে কেউ বসতেছে কিনা। তারপরও যদি সেকেন্ড টাইম যদি তারা অপরাধ করে তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। ফার্মগেটের পর অভিযান চলে মোহাম্মদপুরেও। বেড়িবাঁধ থেকে বসিলা পর্যন্ত ইট বালির ভাসমান দোকান সরিয়ে ফেলার নির্দেশনা দেয়া হয়। এ সময় রাস্তার পাশে মালামাল রাখায় করা হয় জরিমানা। কয়েকটা দিন করে তারপর আমরা চলে যাব। এছাড়াও যাত্রাবাড়ি ও ধোলাইখালেও চলেছে উচ্ছেদ অভিযান। ফুটপাত সংলগ্ন বিভিন্ন দোকানের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। এ সময় যাত্রাবাড়িতে 6টি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট। আটক করা হয় 10 দখলকারীকে। আমরা এদেরকে জানিয়েছি যে আমরা কি করব এবং এরপর থেকে আমরা প্রতিনিয়ত এটাকে মনিটর করব। দোকানি ও ব্যবসায়ীরা সচেতন না হলে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা সম্ভব নয় জানিয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানায় ডিএমপি। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। আবাসিক ভবনে দেদারসে চলে মেশিন, তৈরি করা হয় নকল ওষুধ, অথচ জানা নেই ভবন মালিকেরই। ঢাকার কেরানীগঞ্জে র্যাবের অভিযানে ধরা পড়েছেন এই কারবারে জড়িত কারখানার মালিক। এ সময় জব্দ করা হয় 5 ট্রাক নকল ওষুধ ও নানা সরঞ্জাম। গ্রেফতার যুবককে 2 লাখ টাকা জরিমানা ও 1 বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বেকুলিলি মাল্টিভিটামিন এই সিরাপটি তৈরি করা হয় ভারতে, কিন্তু এই সিরাপটি তৈরি হচ্ছিল ঢাকার কেরানীগঞ্জের একটি বাসায়, যেই বাসায় এই বেকুলিলির মতো আরও অসংখ্য ওষুধ প্রতিদিন সাধারণ মানুষের চোখকে ফাঁকি দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই ওষুধগুলো এরপর ছড়িয়ে পড়ছে ঢাকার বিভিন্ন ফার্মেসিতে। ঢাকার কেরানীগঞ্জের আটিবাজার এলাকা, 2 তলা এ ভবনের নিচতলা ভাড়া নিয়ে নকল ওষুধ তৈরির কারখানা চালাচ্ছিলেন সাইদ হোসেন নামের এক যুবক। বুধবার সকালে অভিযানে নামে র্যাবের একটি দল। জব্দ করা হয় 5 ট্রাক নকল ওষুধ তৈরির কাঁচামাল ও বিভিন্ন প্রসাধনী। এ সময় গ্রেপ্তার করা হয় কারখানা মালিককে। দিনে দুপুরে সবার চোখ ফাঁকি দিয়ে তৈরি করা হচ্ছিল বিভিন্ন ধরনের ওষুধ, যার অধিকাংশই ছিল শিশু ও নারীদের জন্য। এটা ইন্ডিয়ান লেখা এখানে দেখা যাচ্ছে, কিন্তু উৎপাদন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মালিক তৈরি করছিল তাদেরকে আমরা 1 বছরের কারাদণ্ড দিয়েছি আর কি। 2 লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবন মালিকের দাবি সাবান তৈরির কথা বলে ভাড়া নিয়েছিল সাইদ। নকল ওষুধ তৈরির বিষয়ে কিছুই জানতেন না তিনি। ক্যাপসুল যদি আমি দেখি নাই, জানি সাবান, আমি তো অবাক হয়ে গেছি ভাই, এসে আমার শরীর কাঁপতেছে, আমি লজ্জায় কথা বলতে পারতেছি না। পাশেই আরো একটি কারখানা থেকে 1 ট্রাক নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার জব্দ করেছে র্যাব। বিএসটি এর অনুমোদন ছাড়া এখানে প্রচুর পরিমাণে আমরা সাবান পেয়েছি এবং ডিটারজেন্ট পেয়েছি। তো আমরা এই মালামালগুলো জব্দ করে এগুলো ধ্বংস করে দিচ্ছি। দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরির মাধ্যমে মানুষ ঠকানো এসব প্রতারকের কঠোর শাস্তি চান স্থানীয়রা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে জানালেন গভর্নর মুস্তাকুর রহমান। এছাড়াও পাচারের অর্থ ফেরাতে 10 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির কাজ প্রায় 80% শেষ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জ্বালানি, রিজার্ভ, নীতি সহায়তা সহ নানা পদক্ষেপের কথাও এ সময় তুলে ধরেছেন গভর্নর। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ঊর্ধ্বমুখী জ্বালানি পরিস্থিতি, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বৈদেশিক আয় প্রবাহ সহ বহুমুখী সমস্যা নিয়ে শঙ্কিত সরকার। এমন পরিস্থিতিতে অর্থনীতিবিদদের পর অর্থনীতি বিভাগে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ের 3য় দফায় বুধবার ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রথমবারের মতো আলোচনায় বসেন গভর্নর মুস্তাকুর রহমান। এ সময় বিদেশি দাতা সংস্থা থেকে ঋণ নিয়ে খরচ সামাল দেওয়ার পাশাপাশি সিএসএমই খাতে কর্মসংস্থান সৃষ্টি, রিজার্ভ টিকিয়ে আমদানি চাপ সামলাতে কৃষিতে জোর দেন গভর্নর। রিজার্ভের অবস্থা ভালো, রিজনেবল অবস্থায় আছে। আমাদের ইনফ্লেশন কিছুটা কন্ট্রোলে থাকলেও এটা খুব একটা কন্ট্রোলে আনতে পারি নাই, তারপরে যথেষ্ট কন্ট্রোলে আছে এই সিচুয়েশনে। কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট ডিগ্রোথ হচ্ছে,
আমাদের ইনভেস্টমেন্ট ডিগ্রোথ হচ্ছে, আমাদের রেভিনিউ কালেকশন ডিগ্রোথ হচ্ছে। 1.5 ঘন্টার আলোচনায় ব্যাংক খাতে আস্থার অভাব সৃষ্টি হয়েছে জানিয়ে গভর্নর জানান, ব্যাংক খাতে আর রাজনৈতিক হস্তক্ষেপ করতে দেয়া হবে না। দেশের সম্পদ চুরি করে কেউ বাইরে আরাম করবে তা করতে দেওয়া উচিত নয়। ফলে স্টলেন অ্যাসেট রিকভারির কাজ চলমান রয়েছে বলে জানান তিনি। গভর্নর একদম শেষের দিকে বলেছেন, রাজনৈতিক প্রভাব আমি যতদিন আছি এখানে খাটানো যাবে না। বাংলাদেশের টাকা কেউ চুরি করে নিয়ে বিদেশে আরামে থাকুক, এটা তো কারো কাম্য না। সো এটা আমরা ফেরত আনার ব্যাপারে বদ্ধপরিকর। একই সঙ্গে 5 ব্যাংক ও 10 নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের অর্থ দ্রুত ফেরত দিতেও মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে বলে জানান গভর্নর। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ভঙ্গুর অর্থনীতি, নির্বাচনী ইশতেহার পূরণ, মধ্যপ্রাচ্য সংঘাতে ত্রিমুখী চাপে সরকার। এই অবস্থায় আগামী বাজেটে আয় ব্যয়ের খাত ঠিক করা অনেক বড় চ্যালেঞ্জের বলে মনে করেন অর্থমন্ত্রী। তবে এমন পরিস্থিতিতেও টাকা ছাপাতে চায় না সরকার। ঋণ নির্ভরতা থেকে বেরিয়ে বিনিয়োগ নির্ভর অর্থনীতির পরিকল্পনা নেওয়ার কথা জানান আমির খসরু। প্রতি বছরের মতো এবারও 2026-27 অর্থ বছরের বাজেটের আগে অংশীজনদের সঙ্গে নিয়মিত বৈঠকে বসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদি না দেখায়, দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নেয় ব্যাংক ও পুঁজিবাজার খাতের শীর্ষস্থানীয় 8টি সংগঠন। প্রস্তাব তুলে ধরেন কর ও শুল্ক কাঠামো নিয়ে। বাজার মূলধন স্যার এখন আছে 30 বিলিয়নেরও নিচে, 7% অফ দ্য জিডিপি। এটাকে আগামী 5 বছরে 2030 সালে আমরা $200 বিলিয়ন, মানে 25% অফ দ্য জিডিপিতে নিয়ে যেতে চাই। 1 বছরে বা বিশেষ একটা এসআর উপরে যদি দেওয়া হয়, তাহলে আমরা হয়তো একটা বড় প্রভিশন সংরক্ষণ করতে পারি। আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, সব কর রাজস্ব আয়ের জন্য আরোপ করা হয় না, দুর্নীতি বন্ধেও করা হয়। আমি যদি এই অব্যবস্থাপনা নিয়ে যদি আমরা এগোতে যাই, তাহলে কিন্তু আমরা কোনোদিনও টেবিলে কিন্তু পুরো পিকচারটা আসবে না। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা সারা জীবন ট্যাক্স দিয়ে যাবে, ওই যে লেবু চিবানোর মতো। তাদেরকেই বারবার আমি বলবো আরও ট্যাক্স দেন। আর যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা সারা জীবন আরাম করবে। এখান থেকে আমাদের বেরোতে হবে। এর আগে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী বাজেট প্রণয়নে চাপ পড়লেও টাকা ছাপানোর পরিকল্পনা নেই সরকারের। এবার বিনিয়োগ বান্ধব বাজেট করার আশ্বাস দেন তিনি। আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগের যাতে আকৃষ্ট হয়, বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়, তো সেটা মাথায় রেখে বাজেটটা করতে হবে। পুঁজিবাজারে আস্থা ফেরানো গেলে নতুন বিনিয়োগে বাধা আসবে না বলেও জানান অর্থমন্ত্রী। অর্থনীতির উপর একটা আস্থা যদি সৃষ্টি করতে পারি, বাংলাদেশে বিনিয়োগের জন্য যে পরিবেশ, সেটা যদি আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি থ্রু ডিরেগুলেশন, অন্যান্য বিষয় যেগুলো আছে, এটা ফিনান্সিয়াল সেক্টরে ডিসিপ্লিন আনতে হবে, ক্যাপিটাল মার্কেটে ডিসিপ্লিন আনতে হবে, ডিরেগুলেট করতে হবে। এই আস্থাগুলোর যদি আমরা সৃষ্টি করতে পারি, বিনিয়োগের সমস্যা হবে না। এ সময় জানান, একক খাত নির্ভর রপ্তানি আয় থেকে বেরিয়ে খাত ও পণ্য বৈচিত্র্যকরণে প্রণোদনার কথা ভাবছে সরকার। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। অভিভাবকরা বলছেন, অনলাইনে পড়াশোনায় স্থবির হয়ে পড়ে শিশুর মানসিক বিকাশ। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষাবিদ বলছেন, আবারও সেই পথে হাঁটলে বিপর্যয়ের মুখে পড়বে শিক্ষা ব্যবস্থা। শাহজাহান খানের তোলা ছবিতে রৌনক নিয়ন্তার রিপোর্ট। স্কুলের খেলার মাঠে টিফিন টাইমে ক্ষুদে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই ক্লাস বিরতিতে আনন্দে মেতে ওঠে কচিকাচারা। জ্বালানি তেলের সংকটে সপ্তাহে 3 দিন অনলাইনের ক্লাসের কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। তবে শ্রেণীকক্ষে বন্ধুদের সঙ্গে ক্লাস করার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় শিক্ষার্থীরা। আমাদের অফলাইনে টিচার আমাকে যেই পরিমাণ সময় বা আমাকে যেই পরিমাণ গুরুত্ব সহকারে পড়াতে পারে, আমি মনে করি না অনলাইনে এটা পড়াতে পারে। আমরা যে অফলাইনে ক্লাস করি, টিচাররা যেভাবে আমাদেরকে অ্যাটেনশন দেয় বা আমাদেরকে জিনিস বুঝাতে পারবে, ওটা আবার অনলাইনে আমরা হয় বুঝতে পারবে না। করোনা অতিমারির সময় দেশে অনলাইনে ক্লাসের সূচনা। অভিভাবকরা বলছেন, তখন ক্লাস হয়েছে ঠিকই, কিন্তু মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে শিশুদের। রমজান গেল বা বাংলাদেশের যে পলিটিক্যাল ভিউ গেল, নির্বাচন হলো, তাতে অনেক বাচ্চাই দেখা গেলো বাসায় ঠিকমতো পড়তে পারে নাই। জ্বালানি সংকটের কারণে আমার মনে হয় না এটা বন্ধ রাখাটা উচিত হবে। জ্বালানি সংকটের দোহাই দিয়ে অনলাইন ক্লাসে ফিরে না গিয়ে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহারের পরামর্শ এই শিক্ষাবিদের। বাচ্চাদের যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং আপনি যে এই চৌকর 21st সেঞ্চুরির দক্ষতা যে কথাগুলো বলছেন, এগুলো কোনো কিছুই তার হবে না। সরকার অবশ্যই এটা এইভাবে নেওয়া উচিত, স্কুলের সময়টাকে আমরা আগায় নিয়ে আসি, আমরা দিনের আলোটাকে সর্বোচ্চ ব্যবহার করি।
এবং স্কুলের যে অবকাঠামোগুলো আছে সেই অবকাঠামোর মধ্যে আমরা মনে করি যে এই অবকাঠামো বিদ্যুৎগুলো খুব বেশি খরচ করে না। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে আরও বলেন, অনলাইন ক্লাসের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের বৈষম্য দূর করার বিকল্প নেই। করোনাকালীন অভিজ্ঞতাটা আমাদের খুব ভালো না, আমরা সেখানে যেতে চাই না। আমাদের যে লার্নিং গ্যাপ হয়েছে সেটা সেখান থেকে শুরু হয়েছে এবং সেটা এখনও ওই লেগাসিটা আমরা বহন করে যাচ্ছি। একান্তভাবেই করতে হয়, তাহলে সরকার আগে এনশিওর করুক যে আমার প্রত্যেক ঘরে ওয়াইফাই আছে, প্রত্যেক বাচ্চার কাছে স্মার্টফোন আছে, ট্যাব আছে। অভিভাবক শিক্ষাবিদরা বলছেন, হুটহাট কোনো সিদ্ধান্তই ভালো ফল বয়ে আনে না। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রেল ক্রসিং পার হয়ে চকলেট কিনতে যাচ্ছিল দুই ভাই। ট্রেনে কাটা পড়ে ফরিদপুরে প্রাণ গেল 4 বছর বয়সী যমজ ভাইয়ের। 3 জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আরও 8 জনের। একসাথে জন্ম আর একসাথেই মৃত্যু। মাত্র 4 বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেল যমজ ভাইয়ের। একসাথে 2 সন্তানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছে মা বাবা। ফরিদপুরের মধুখালী উপজেলার লক্ষণদিয়া গ্রামের আকাশ শেখ ও রিমা বেগম দম্পতির যমজ সন্তান তাইয়েব ও তাহমিদ বুধবার দুপুরে লক্ষণদিয়ার রেল ক্রসিং পার হয়ে চকলেট কিনতে যাচ্ছিল দুই ভাই। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায় তারা। গেট যে সময় পার হব, এই দোকানের জন্য কোনো কিছু দেখা যায় না, রেল টেল আসতেছে না, কি আসতেছে দেখা যায় না। আমাদের এখানে অতি শীঘ্রের জন্য একটা রেল গেট এবং গেটম্যান এখানে দেয়, যাতে অতর ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে। এছাড়াও পঞ্চগড় বোদা মহাসড়কে পুলিশ সদস্যের মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছে মকসেদ আলী নামের এক বৃদ্ধ। এ সময় আহত পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও কুমিল্লার দাউদকান্দির বারোপাড়ায় সিএনজি চালিত অটোরিকশার পেছনে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার 2 আরোহী নিহত ও 3 আরোহী আহত হন। সকালে একই মহাসড়কের নিমসার বাজারে একটি কাভার্ড ভ্যানে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে 2 পরিবহনের 2 চালক নিহত হন। এদিকে সকালে ঝিনাইদহ শহরের আরাবপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় শমশের আলী নামে এক পথচারীকে চাপা দেয় একটি ভ্যান। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। কক্সবাজার উখিয়া টেকনাফ আশ্রয় শিবিরে আজ থেকে রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। আগের $12 পরিবর্তে এখন থেকে পরিবার ভেদে $7, $10 ও $12 সহায়তা দেওয়া হচ্ছে। এতে ক্যাম্প জুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। রোহিঙ্গাদের আশঙ্কা, এতে খাদ্য সংকট, অপুষ্টি ও নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। উখিয়া 3 নম্বর ক্যাম্পের F4 ব্লকের বাসিন্দা রমজান আলী ও লালমতি। তাদের পরিবারের সদস্য সংখ্যা 11 জন, কিন্তু খাদ্য সহায়তায় ক্যাটাগরি ভিত্তিক পরিবর্তন আসায় চরম দুশ্চিন্তায় তারা। যেখানে আগে $12 খেয়ে না খেয়ে দিন পার করতেন, এখন $7 কিভাবে চলবে কপালে চিন্তার ভাঁজ। ঘোড়াগাড়া ফয়ন আছে, তো আর মা বাদ দুজন তারা ফয়ন আছে 10 জন, আর তো মানে 700 টাকা দিলে আর তো নকলাইব। রমজান আলী লালমতি দম্পতি নন। মাসিক খাদ্য সহায়তা নতুনভাবে নির্ধারণে এখন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের প্রতিটি ক্যাম্প জুড়ে তৈরি হয়েছে চরম অসন্তোষ। রোহিঙ্গাদের জন্য 1 এপ্রিল থেকে মাসিক খাদ্য সহায়তা নতুনভাবে নির্ধারণ হয়েছে। বর্তমানে $12 পরিবর্তে পরিবার ভেদে $7, $10 ও $12 ভাগ করে সহায়তা দেওয়া হচ্ছে। রোহিঙ্গারা বলছেন, খাদ্য সহায়তা কমানোর কারণে খাদ্য সংকট, অপুষ্টি, অপরাধ ও নিরাপত্তার ঝুঁকি আরও বাড়বে। মানে কি একটু সমস্যা এখন আরো বেশি অবধিয়া যেভাবে নাকি টিয়াগুণ সমি গিয়ে এ কারণে আর কেমন মাঝে মানুষ কেঙ্গুরি চলিব ফুলে আসছিল দিবা খনবত্যা মানুষে ডালি খানি দি দুয়া বাদ খাইছিল বা আর হামগুড়ি নহল। তহবিল কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত বলে জানায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কমিউনিটির মাঝি ভলান্টিয়ার ওদেরকে এঙ্গেজ করে WFP কে সহযোগিতা করছে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। রেশন কমানোর প্রতিবাদে মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের 24 নম্বর ক্যাম্পে মানববন্ধন করেন রোহিঙ্গারা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন রাতের সময়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতির অনুরোধ করেছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। হরমুজ প্রণালী না খুলে দেওয়া পর্যন্ত তেহরানে হামলা বন্ধ হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সহযোগিতা না করায় নেটো থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান। বুধবার ইরাকের কুর্দি অঞ্চলের সারসাং তেল ক্ষেত্রে ভয়াবহ মিসাইল হামলা চালানো হয়। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানায় শতাধিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রকেট ব্যবহার করে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সময়ে ইয়েমেনের হাউথিরাও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে। জবাবে ইসরায়েলের হামলায় কেঁপে উঠেছে ইরানের রাজধানী তেহরান। শহরটিতে থাকা যুক্তরাষ্ট্রের পরিত্যক্ত দূতাবাস কমপ্লেক্সের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির চিত্রও সামনে এসেছে। এদিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতির জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান তার কাছে অনুরোধ করেছেন। তিনি এও জানান, হরমুজ প্রণালী না খোলা পর্যন্ত সংঘাত বন্ধ করবে না ওয়াশিংটন। যদিও ট্রাম্পের এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। আইআরজিসি জানায়, ট্রাম্পের এরকম হাস্যকর কথায় হরমুজ প্রণালী খুলে দেবে না তেহরান। যুদ্ধের এই উত্তেজনার মধ্যে ইউরোপীয় মিত্ররা পাশে না দাঁড়ানোয় যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত বিবেচনায় রয়েছে বলে জানান ট্রাম্প। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, বাইরের চাপ থাকা সত্ত্বেও দেশের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি লেবাননে হিজবুল্লাহর প্রশংসা করে তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এদিন আইআরজিসি নৌ কমান্ডার আলী রেজা তাংসিরির জানাজায় অংশ নেন লাখ লাখ মানুষ। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। পাচার হওয়া অর্থ ফেরাতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে সরকার। উদ্ধারের পর ব্যয় হবে জনকল্যাণে, সংসদে প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ডে শক্তিশালী হবে অর্থনীতি। জুলাই সনদ ইস্যুতে জাতীয় সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট। গণভোটের রায় বাস্তবায়নে রাজপথে সরব থাকবে 11 দল, জানালেন ডাক্তার শফিকুর। এবং 64 জেলাতে ছড়িয়েছে হাম। রোববার থেকে বেশি সংক্রমিত এলাকায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। পাবে 6 মাস থেকে 10 বছরের শিশু। সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।